কাঠমান্ডুতে আমাদের ট্যুর কমপ্লিট করে এখন ইনড্রাইভ অ্যাপ আছে, ওই অ্যাপে একটা কার বুক করে কাঠমান্ডুর দরবার স্কোয়ার থেকে 387 নেপালি পড়েছে, তো টোটাল 387 পড়েছে। তো সেখান থেকে ক্যাব বুক করে আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি, ঠিক আছে। তো এই এয়ারপোর্ট থেকে এখান থেকে আমরা ফ্লাইট নিয়ে চলে যাব পোখরা। মোটামুটি 25 মিনিট মতো লাগে, 25 টাকা করে পার হেড টিকিট পড়েছে। রাত্রি 7:25 ফ্লাইট আছে, তো মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে আশা করছি আমাদের পোখরার হোটেলে চলে যেতে পারবো। তারপরে কালকে সাইট সিংয়ে বেরোবো। ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে ছাড়ে সেখানে গেলে কিন্তু ওখান থেকে পোখরা যাওয়ার ফ্লাইট পাবে না, তো ওটার জন্য তোমরা ডোমেস্টিক যেখান থেকে ফ্লাইট ছাড়ে সেখানে আসতে হবে। তো প্রথমে আমিও বুঝতে পারিনি, তো এখন ডোমেস্টিক ফ্লাইটের ওখানে চলে এসেছি। আর প্লেন পেছনে ওখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, 7:25 ফ্লাইট আছে। এয়ারপোর্টে চেকিং করার পরে আমাদের টিকিট হাতে পেয়ে গেছি, তবে ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের ফ্লাইট 7:20 পরিবর্তে প্রায় 9:10টার সময় ছেড়েছে। আর যখন আমরা ফ্লাইটে উঠছি ঝিরিঝিরি বৃষ্টি তখনও পড়ছে। এয়ারপোর্টে দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন দেখলাম একের পর এক ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, মনে ভয় ছিল যদি এই ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে যায় তাহলে কিভাবে পৌঁছবো। কিন্তু আলটিমেটলি ফ্লাইটটা ছাড়ছে দেখে ভালো লাগছে। তো প্লেন এখন টেক অফ করার জন্য রেডি। আর এই মাটির স্পর্শ ছেড়ে ফ্লাইট পাড়ি দিল আকাশে। আর এত উপর থেকে কাঠমান্ডু শহরটা যেন আকাশ ভরা তারার মতোই দেখাচ্ছে। প্লেনটা এবার আস্তে করে নিচের দিকে নামছে, আর এই আমরা নেমে গেলাম পোখরা এয়ারপোর্টে। পোখরা এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে চলে আসলাম আমাদের আগে থেকেই বুক করে রাখা হোটেলে। একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এসেই এই যে নাজারা দেখতে পেলাম, যে হোটেলের ব্যালকনির সামনে থেকেই গোটা এই লেক সাইড, মানে লেকটা আর লেকের ওপারের পাহাড়টা দিব্যি দেখা যায়। আগের দিন রাত 11টায় এখানে পৌঁছানোর পরে পোখরার এই সৌন্দর্য সেই রাতে বুঝতে পারিনি, আজ উপলব্ধি করলাম। অপূর্ব। আর আমার পেছনে এই যে লেক সাইড রোড দেখতে পাচ্ছ, তো এর কাছাকাছি হোটেল নিলে কি হবে, মানে পোখরা যে লেক যেটা মেইন আকর্ষণ, তো সেটা কাছাকাছি হবে তোমাদের, এবং যেখান থেকে বোটিং এসব করতে পারবে। আর এখান থেকে কিন্তু ট্যুরিস্ট বাসগুলো পিক আপ করে, এটা ভালো লোকেশান। তো এর আশেপাশে হোটেল নেওয়ার চেষ্টা করবে। আর এই হোটেলের লোকেশানটাও এবং এটার নেমটাও তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশানে। যথাসময়েই আমাদের হোটেলের সামনে ট্যুরিস্ট বাস চলে এসেছে, আর আমরা উঠে পড়লাম তাতে সাইট সিইংয়ের জন্য। আর স্ক্রিনে দেওয়া এই জায়গাগুলো আমাদের ঘুরিয়ে দেখাবে। তো পোখরা যে ট্যুরিস্ট বাসে আমরা উঠেছিলাম মোটামুটি 9:40 নাগাদ, তো ওটা এখন আমাদের যে পুন্ডিকোট মহাদেব মন্দির আছে ওখানে নিয়ে এসছে। তো ওখানে আমরা যাচ্ছি, এখন একটু উপরে চড়তে হচ্ছে। তো চলো যাই পুন্ডিকোট মহাদেব মন্দিরে। তো বেশ খানিকটা পাহাড়ি রাস্তা চড়ার পরে এখন চলে এসেছি পুন্ডিকোট মহাদেব ভিউ পয়েন্টে, যে আমার পেছনে পুন্ডিকোট মহাদেব ভিউ পয়েন্ট। পাহাড়ের একেবারে উপরে অবস্থিত এই ভিউ পয়েন্টটি। আর এই শিব মূর্তিটি হলো নেপালের সেকেন্ড হাইয়েস্ট শিব মূর্তি।
আর পুন্ডিকোট ভিউ পয়েন্টের পাশে একটু উপরেই এই আর একটা ভিউ পয়েন্ট। এবার আসলাম আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট শান্তিস্তূপাতে। আর এখানে কফি বিনস থেকে কফি পাউডার তৈরি হচ্ছে। অনেক সিঁড়ি চড়ে তবে উপরে পৌঁছানো যায় এই স্তূপার সামনে। এবার গুপ্তেশ্বর মহাদেব কেভ। আর এখানে ঢোকার পথে অনেক দোকান পেয়ে যাবে। আর আমরা এখান থেকেই কিনে নিয়েছিলাম এই উইন্ড চাইমটি, নিয়েছিল 150 ইন্ডিয়ান রুপিস। এই আমরা প্রবেশ করলাম মূল স্থানে। এই সিঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নেমে গেছে গুহার সামনে। আমরা ওই সিঁড়ি ধরেই নিচে নেমে চললাম গুহার উদ্দেশ্যে। এবার প্রবেশ করলাম গুহাতে। এই গুপ্তেশ্বর মহাদেবের ওপারেই তোমরা বহু হোটেল পেয়ে যাবে, যেখান থেকে তোমরা দুপুরের খাওয়া সেরে নিতে পারো। 350 নেপালি রুপিস করে নেয় ভেজ থালি। তো রেট প্রায় সব এক সব দোকানে। আসলাম আমাদের চতুর্থ ভিউ পয়েন্ট মাহেন্দ্রা কেভে। আর বলে রাখি, পোখরার প্রায় সমস্ত ভিউ পয়েন্টেই কিন্তু এন্ট্রি ফি আছে, তবে সেটা নেপালিদের জন্য কম এবং বাইরের কান্ট্রির লোকেদের জন্য বেশি। তবে একটা কাজ করতে পারো, তোমরা বাসে করে যেসব নেপালি ট্যুরিস্টদের সাথে ঘুরবে তাদের হাত দিয়েই কাটিয়ে নিতে পারো টিকিট। আর এই হচ্ছে কেভের ভেতরটা। আসলাম পঞ্চম ভিউ পয়েন্ট সেতী রিভার দেখতে। আর এই নদীর জলটা যেন সত্যি দুধের মতো দেখাচ্ছে, যার কারণে এর নাম সেতী রিভার, দুধের মতোই সাদা। আর এই যে নদীটা এখান থেকে দেখা যাচ্ছে, শহরের অন্য কোনো জায়গা থেকেই দেখা যায় না। এবার বাসটি আমাদের নিয়ে আসলো এই মন্দিরটিতে। তো পোখরার সমস্ত জায়গা ঘোরা হয়ে গেলে বাস এসে দাঁড়ালো ফেয়ার লেকের কাছাকাছি। আর এখান থেকে আমরা বাস ছেড়ে দিয়ে এগিয়ে চললাম তারই উদ্দেশ্যে। তো পোখরার টুরিস্ট বাসে করে যেখানে ঘোরাচ্ছিল ওখানে ঘুরিয়ে দিয়েছে আমাদের। তারপরে এই ফেয়ার লেকের সামনে আনলো, এখানে ফেয়ার লেকের বোটিং পয়েন্ট, যেখানে আসলাম আমরা। এবার আমরা 250 টাকা করে নেপালি রুপিস দিয়ে টিকিট কেটে চেপে পড়লাম নৌকায়। নিয়ে যাবে এই লেকেরই মাঝে একটি আইল্যান্ডে, যেখানে আছে একটি মন্দির। এই আমরা চেপে পড়লাম নৌকায়। মোট 8 জন হওয়ার পর নৌকা ছেড়ে দিল ওই দ্বীপে যাওয়ার জন্য। আর এদিকে এরা কিন্তু নিজেরাই নিজেদের কাণ্ডারি হয়ে উঠেছে। তো এই দ্বীপটাকে একটা চক্কর লাগিয়ে নৌকা আমাদের এর সামনে নিয়ে এসে থামল। এই হলো দ্বীপের মধ্যের মন্দিরটি।
আর এখান থেকে কিন্তু এই লেকের জলে মাছ সেটাও দেখা যাচ্ছে। আর এদিকটা ঘোরা হয়ে গেলে আমরা কোনো একটা নৌকায় চেপে আবার পাড়ের দিকে এগিয়ে চললাম। এখানে সন্ধ্যা হলে ফেওয়া লেকের পাশেই সন্ধ্যা আরতি হয়, যা খুবই একটি সুন্দর দৃশ্য। এরপর সন্ধ্যা আরতি দেখা হয়ে গেলে আমরা এখান থেকে লেকের ধার বরাবর পায়ে হেঁটেই এগিয়ে চললাম ডিজনিল্যান্ড পার্কের উদ্দেশ্যে। এই লেকের ধারেই বহু দোকান পাবে তোমরা, যেখান থেকে খাওয়া দাওয়া সারতে পারো। তো এই ডিজনিল্যান্ড পার্ক কিন্তু আমাদের হোটেলে যাওয়ার পথেই পড়ে। এই হলো পোখরার ডিজনিল্যান্ড পার্ক, আর এখানে অনেক কিছুই উপভোগ করার মতো জিনিস রয়েছে। এই জায়গাটায় টাকা দিয়ে কয়েন নিয়ে বিভিন্ন রকমের খেলা খেলা যায়। পার্কে ঘোরা হয়ে গেলে আমরা হোটেলে ফিরে চললাম। এখন বাজে প্রায় রাত 10টা, আর হোটেলে চলে আসলে এই যে ব্যালকনি থেকে দেখো এই রাতের পোখরা শহর কেমন লাগে। ফ্রেন্ডস, হোটেল থেকে সকাল সকাল চেক আউট করে মোটামুটি আমরা 7:45 দিকে বেরিয়ে গেছি। বেরিয়ে করে এখানে হোটেলের সামনে যে স্ট্রিট নাম্বার 22 এর সামনে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য, পৃথ্বী চক যাওয়ার জন্য। পৃথ্বী চক ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে রাক্সোল যাওয়ার বাস পাওয়া যায়, মোটামুটি ঘন ঘনই বাস চলে। ঠিক আছে, তো এখন বাসের জন্য ওয়েট করছি। আর মোটামুটি আমাদের যে নেপাল যাত্রা ভালোভাবেই কেটেছে। কাঠমান্ডু থেকে পোখরা দু জায়গাতেই ভালোই ঘুরেছি। তবে কাঠমান্ডুর চেয়ে পোখরাতে বেশি কিছু দেখার আছে আমার মনে হলো আর কি। প্রাকৃতিক সৌন্দর্যটা পোখরায় বেশি। তো যাই হোক, সব মিলে খুব ভালো অভিজ্ঞতা হলো। তো আপাতত টাটা নেপালকে বিদায় জানিয়ে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে বাস আসতে বেশ দেরি হওয়ায় বাসের অপেক্ষা না করে আমরা একটা ক্যাব বুক করে নিই। আজকে দশেরা আর ফেস্টিভ ডে হওয়ার জন্য 280 টাকা নেপালি রুপিস ভাড়া দেখানো সত্ত্বেও ক্যাবের ড্রাইভার 350 টাকা ভাড়া নিয়েছে। আমরা চলে আসলাম পৃথ্বী চক বাস স্ট্যান্ডে। এখান থেকে রাক্সোল পর্যন্ত বাসে ভাড়া নেবে পার হেড 850 নেপালি রুপিসে। সকাল 8টার সময় বাস ছাড়বে বলেছে, আর বলল 4 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে রাক্সোলে। আর 8টা বাজলেই বাস ছেড়ে দেবে। ফ্রেন্ডস, পোখরা থেকে যে বীরগঞ্জের বাস ধরেছিলাম আমরা, সকাল 8টায় ছেড়েছিল, বলেছিল 2টোয় পৌঁছে যাবে বীরগঞ্জ, কিন্তু পৌঁছলো বিকেল 4টে। তো বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে আমরা অটো নিয়ে নিই, 20 টাকা শেয়ারে পড়েছে। আর শেয়ারে পড়ার পরে ওখান থেকে আমাদের বর্ডার অবধি নিয়ে এসেছিলো, নেপাল বর্ডার পর্যন্ত। বর্ডার নিয়ে আসার পরে ওখান থেকে আমি যেখান থেকে টাকা আগে এক্সচেঞ্জ করেছিলাম নেপালি টাকায়, তো ওই দোকান থেকেই আমি এক্সচেঞ্জ করে আবার ইন্ডিয়ান মানিতে ওটা এক্সচেঞ্জ করে নিই। সে কোনো আর চার্জ নেয়নি, যেমনটা বলেছিল, আলাদা করে কোনো চার্জ নেয়নি ইন্ডিয়ান টাকায় নেওয়ার জন্য। তারপরে ওই বর্ডার থেকে আবার একটা টোটো ধরে চলে এসেছি রাক্সোল জাংশন স্টেশন। তো এরপরে আমাদের রাত্রি 9টায় ট্রেন আছে, তো ওটা ধরে বেরিয়ে যাব। তো ওভারঅল বলবো নেপালের যাত্রাটা ভালোই ছিল, এবং নেপালের লোকজন যথেষ্ট হেল্পফুল এবং ভালো। রাক্সোল থেকে ট্রেনও যত সময়ে ছেড়ে দিয়েছে। রাত বাজে এখন 10টা। তবে সবশেষে এবার জানিয়ে রাখি খরচ কত পড়তে পারে। আমাদের দুজনের মোট খরচ হলো এই ট্যুরে 19,000 টাকা মতো, খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু মিলিয়ে। তো এবারের মতো টাটা।